বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনলাইন শিক্ষা কার্যক্রমে একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান এর প্রথম পত্রে অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করছি, পর্যায়বৃত্ত গতি। তো সেখানে পূর্বের ক্লাসের ধারাবাহিকতা আমরা এখন অন্তরীকরণ সমীকরণ নিয়ে আলোচনা করব। এই যে অন্তরক সমীকরণ হতে কিভাবে সরল সন্নিহিত স্পন্দন গতি সম্পূর্ণ কণার বেগ, ত্বরণ, পর্যায়কাল ইত্যাদি বিষয়গুলো নির্ণয় করা যায়। তা আমরা এই জায়গাতে দেখি বেগ মানে তো সবাই জানি যে বেগ হলো কি সময়ের সাপেক্ষে সরণের হার। সরণের হারকে বলা হয় বেগ। তো তারপরে আছে ত্বরণ। আমরা নর্মালি নিউটনিয়ান বলবিদ্যায় ত্বরণের সংজ্ঞা পড়েছি, বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এখানেও কিন্তু কথাটা একই। ত্বরণ হলো সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। তো যেটা রাশিমালা এখানে দেওয়া হয়েছে এটা যদিও কৌণিক হিসেবে দেখানো হয়েছে, যে রৈখিকের ক্ষেত্রে দেখো মাইনাস ওমেগা ইন্টু এক্স, অর্থাৎ রৈখিক আর কৌণিকের মধ্যে মূল ব্যবধান তাহলে কে তৈরি করলো বলো তো? এই যে মাঝখানে এক্সটা না, হ্যাঁ এই এক্স। আচ্ছা, এরপরে আছে হলো তোমার সরল সন্দিত স্পন্দন গতিতে কণার বেগ শূন্য হলে ত্বরণ থাকতে পারে। হ্যাঁ, সরল সন্দিত স্পন্দন গতিতে কোনো কণা একটা স্থির অবস্থানে গিয়ে বা কোনো স্থানে গিয়ে তার বেগ জিরো হয়ে গেল, জিরো হয়ে গেলেও কিন্তু ওই ইয়েতে ত্বরণ থাকতে পারে। এই কারণের জন্যই যে যখন কোনো বস্তুটি কোনো একটা স্থানে গিয়ে দাঁড়িয়ে জিরো হলো, তখন তার কিন্তু নিচের দিকে নামার একটি বিভব শক্তি তার মধ্যে আছে। হ্যাঁ সেই কারণের জন্য বস্তুটিকে ছেড়ে দেওয়া হলেই কিন্তু সে আবার ওই আগের অবস্থানে গিয়ে তার পুরো যে সিস্টেমের যে কাজটি সেটা সে সম্পূর্ণ করবে। তো ফলে ওই বস্তুকে কোনো একটা অবস্থানে স্থির আকারে পেলেও তার ভিতরে কিন্তু অনেক কাজ থেকে যাবে। তো এই বিষয়গুলো এখানে আমাদের আলোচনায় আসছে। এরপরে যেটা দেয়া আছে দেখো, দশা কাকে বলা হয়? পর্যায়কালের ইকুয়েশন তো আমরা ইনশাআল্লাহ পারবো, টি ইজ ইকুয়াল টু এম ভাগ কে, এটা নরমাল ইকুয়েশন। হ্যাঁ কম্পাঙ্ক এন ইজ ইকুয়াল টু 1 ভাগ টি, 1 ভাগ টি মানে কি হয় সেটা লেখা হচ্ছে। দশা মানে হলো কোনো কম্পনশীল কণার যে কোনো মুহূর্তে সম্মুখ অবস্থা। সম্মুখ মানে হলো সার্বিক অবস্থা। তাহলে ওই গতিশীল বস্তুটি কি গতিতে কাঁপতেছে, তার ত্বরণ কত, তার সরণ কত, তার অন্যান্য মানে অপশন গুলো এখানে জড়িত থাকবে এই দশার ভিতরে। হুম, আশা করি দশার বিষয়টি বুঝতে পারছো। দশা মানে অবস্থা। আমরা অনেক সময় কিন্তু এই উদাহরণটা অনেকবার হয়তো তোমাকে দিয়েছি, যে পরীক্ষার সামনে আসলে বিভিন্ন গার্ডিয়ান আমাদেরকে জিজ্ঞাসা করে গণিতের অবস্থা কি, এর অবস্থা কি, ওর অবস্থা কি। তো যদি আমরা এগুলোর অ্যান্সার যদি সন্তোষজনক না দিই, তাহলে কিন্তু অনেকেই মন্তব্য করে, ও তুমি তো গেছো, তোমার অবস্থা তো শেষ। এইরকম মানে তোমার দশা তো গেছে। এই দশা বলতে কি বোঝায়? তার অবস্থা। তো এখানে বিষয়টা তাই, এই যে তোমার মানে কোনো শব্দ বা কোনো কিছু তৈরি করবে, তো তৈরি করার জন্য আমাদের কিন্তু কোন একটা সোর্সের প্রয়োজন হয়। এই সোর্সের যে মানে কম্পনটা হয়, যে ধরনের বিষয়গুলো থাকে, সেখান থেকে কিন্তু এই দশার বিষয়টি আসছে। তো আশা করি নর্মালি যে দশা মানে অবস্থা সেটি তুমি ক্লিয়ার বুঝতে পারছো। দশা নিয়ে কোনো প্রশ্ন আছে কি? না স্যার। এটা আমরা 9-10-এও কিন্তু পড়ছি, তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার সম্মুখ অবস্থা। দশা মানে সম্মুখ অবস্থা, এটা হ্যাঁ। সম্মুখ মানে সার্বিক অবস্থা। জি ওই স্যার, বস্তুটার সম্মুখ ত্বরণ, অবস্থা, হ্যাঁ। সরণ, বেগ সবকিছু মিলেই হলো তার দশা। হুম, যেমন পরীক্ষার সময় যে তোমাকে বলা হচ্ছে এই যে তোমার দশা খুব ভালো, তোমার দশা গেছে, এখানে দশা বলতে কি বোঝাচ্ছে? এখানেও দশা বলতে ওই সার্বিক অবস্থায় তুই মানে বুঝাচ্ছে। হ্যাঁ সার্বিক অবস্থাটাই বুঝাচ্ছে। এখানে দশা তাই। তবে মূলত তো স্যার ওই যে আদি দশা বলতে বোঝায় যে কত ডিগ্রি অ্যাঙ্গেল থেকে শুরু করছে, মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল থেকে আমরা হিসাব করতেছি। ঠিক আছে, ওটা ওই যে তোমার ওই হিসাবটা, ওটাও তো কোনো না কোনো একটা ইয়ে ধরে হচ্ছে। জি স্যার।
তো এরপরে আছে আদি দশা। আদি দশা মানে শুরুতে সে কেমন ছিল, আর তো সেই অবস্থাতে আমরা এখানে দশা কোণ অন্যান্য অপশন গুলো লিখতে পারি। যে শুরুতে যদি দশার প্রাথমিক অবস্থা থাকে হলো মানে আলফা টি, পরবর্তীতে যদি দশার পরিবর্তন হয়ে যদি তোমার এটা আরো বেশি হয়, অর্থাৎ π/2। তো আমরা এখানে থেকে দশা কোণ এবং অন্যান্য অপশন গুলো সহজেই বের করে নিতে পারো। সময়ের সাপেক্ষে সরণ ও বেগের লেখচিত্র এবং সময়ের সাপেক্ষে তোমার আহ সরণ এবং ত্বরণের লেখচিত্র, এটা আমাদের এখানে দেয়া আছে। ছক কাগজে বসার অন্যান্য অপশন গুলো আছে। তো এরপরে আমরা যে বিষয়টা এনে দেখবো সেটা হলো সরল দোলকের ব্যবহার।